তো বন্ধুরা, বিখ্যাত ডংলিকে কে না চেনে? আর প্রায় সবাই এটাও খুব ভালো করেই জানে যে তার একার সামনে বড় বড় খিলাড়ির দলও পাত্তা পায় না। কিন্তু তার জীবনে তার স্ত্রী আসার পর থেকেই সে নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। আর গ্যাংস্টারের মতন ঝুট ঝামেলার জীবন ত্যাগ করে সে খুবই সাদাসিধেভাবে একটা সাধারণ জীবন যাপন করতে শুরু করেছে। ব্যাপারটা খুব সরল মনে হলেও এই দুনিয়া কি তাকে এভাবে থাকতে দেবে? চলো দেখি। আর হ্যাঁ, পরে হয়তো মনে নাও থাকতে পারে, তাই এখনই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো কাহিনীর শুরুতে আমরা ডংকে দেখতে পাই, যে মাছের বাজারে মাছ সাপ্লাই করার কাজ করছিল। ওখানেই তার সাথে তার বন্ধু চ্যানও ছিল। তারা দুজন তাদের বসের দুর্ব্যবহারের ব্যাপারে কথা বলছিল, কিন্তু বস তাদের সামনে আসার সাথে সাথেই তারা তার সামনে মাথা নত করে। আর ঠিক তখনই ডং এর কাছে একজন ডিলারের কল চলে আসে। ডং আসলে কিং ক্র্যাবের বিজনেস করতে চাইছিল, যার জন্য সে একজন ডিলারের সাথে দেখা করে। ওই ডিলার তাকে বলে যে আগামী মাসেই চায়না থেকে তার একটা কিং ক্র্যাব ভর্তি জাহাজ এখানে আসতে চলেছে। ডং ওখান থেকে কিছু কিং ক্র্যাবস নিতে চাইছিল, তাই ডং তার কাছে অর্ডার দেয় আর ওই ডিলারের কাছে তার 50% অ্যাডভান্সও দিয়ে দেয়। ডং এর ওয়াইফের নাম ছিল জিসু, যে সকালে একটা নার্সিং স্টাফে কাজ করত আর সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে। এরপর রাতে ডং তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিল, কিন্তু ডং তাকে ওই কিং ক্র্যাবের ডিলের ব্যাপারে কিচ্ছু বলে না। অন্যদিকে আমরা একজন গ্যাংস্টারকে দেখতে পাই, যে তার লোকেদের নিয়ে একজন ব্যক্তির থেকে তার পাওনা টাকা নিতে এসেছে। তাদের সাথে তাদের বস জিটিও ছিল। জিটি প্রথমেই ওই লোকটাকে মারতে শুরু করে, কিন্তু যেই ওই লোকটার মেয়ে বাড়িতে আসে তখন জিটি তাকে দেখেই নিজেকে এই বাড়ির জামাই ভাবতে শুরু করে। সে ওই ব্যক্তিকে বলে, আপনি তো আমাকে এটা বলেননি যে আপনার এত সুন্দর দেখতে একটি মেয়েও আছে। আর এটা বলতে বলতেই সে ওই লোকটার হাতের শিরা কেটে ফেলে আর তার মেয়েকে কিডন্যাপ করে নিজেদের সাথে নিয়ে যায়। এদিকে ডং আর জিসু বাড়ির দিকেই যাচ্ছিল, কি তখনই পিছন থেকে একটা গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। আর ওই গাড়িটা জিটির গাড়ি ছিল। ডং ওই গাড়িটির কাছে এগিয়ে গিয়ে ভদ্রভাবে কথা বলতে শুরু করে, কিন্তু গাড়ির ড্রাইভার ডংকে তাদের অফিসের কার্ড দিয়ে বলে যে ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য আমার কাছে কল করো। ডং তাদেরকে বলে, কিন্তু এটা করার জন্য আমাদেরকে এই অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে। তারপর ড্রাইভার তাকে টাকা দিতে চায়। জিসু গাড়ির ভিতরে বসেই এসব কিছু দেখছিল, আর তাদের এমন আচরণ তার একদমই পছন্দ হয় না। তাই সে গাড়ি থেকে নেমে এসে ওই ড্রাইভারের ওপরে মেজাজ দেখাতে শুরু করে। এই সব কিছু জিটি গাড়ির ভিতরে বসে দেখছিল, আর মনে মনে সে জিসুকে পছন্দও করতে শুরু করে। এরপর সে গাড়ির বাইরে এসে তার ড্রাইভারকে মারতে শুরু করে। সে তাকে বলে যে ভুল করার পর প্রথমে সরি বলা উচিত ছিল। তারপর সে তাদের কাছে ক্ষমা চায় আর গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন ডংকে কল করে ওই ডিলার জানায় যে তাদের ওই কিং ক্র্যাব ভর্তি শিপ চায়নার পেট্রোলিং নেভিরা ধরে ফেলেছে, আর এখন ওই কেসটায় শুধুমাত্র প্রেসিডেন্টই কিছু একটা করতে পারবে। ডং ওই ডিলের পিছনে তার সব টাকা লাগিয়ে দিয়েছিল, তাই সে ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে জিসুকে তার বাড়ির মালিক জানায় যে তোমার স্বামী এখনো অবধি সময় মতো ঘর ভাড়া দেয়নি, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে তাদের ডিপোজিটও বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এটা শুনে তার মনে একটু কষ্ট লাগে। এছাড়াও আজ তার জন্মদিনও ছিল, তাই ডং তাকে একটা রেস্টুরেন্টে ডাকে আর ওখানে সে তার সামনে ক্র্যাব সার্ভ করতে শুরু করে। তখন জিসু তার কাছে জিজ্ঞেস করে যে তুমি এই অবধি ঘর ভাড়া কেন দাওনি? এটা শুনে ডং ভুলবশত তাকে বলে দেয় যে শিপ এখানে পৌঁছে গেলেই সে সব বাড়ি ভাড়া দিয়ে দেবে। আর এর সাথে ওই কিং ক্র্যাবের ঘটনাটার জিসুর সামনে খোলাসা হয়, যেই কারণে সে ডং এর ওপরে চিল্লাতে শুরু করে। ডং তাকে শান্ত করার জন্য ভিতরে কেক নিতে আসে, কিন্তু সে যখন ওখান থেকে ফিরে আসে তখন সে দেখে জিসু এখান থেকে চলে গেছিল। ডং তার কাছে কল করে, কিন্তু সে শুধু একটা মেসেজে তাকে জানিয়ে দেয় যে সে ট্যাক্সিতে বাড়ি ফিরছে। এরপর ডংও বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু রাস্তার মাঝখানেই একজন লোকের গাড়ি খারাপ হয়ে যায়। এদিকে বাড়িতে কেউ একজন ডোরবেল বাজায়। জিসু জিজ্ঞেস করে যে কে এসেছে, কিন্তু কেউ কোনো জবাব দেয় না। যখন সে ডোর হোল দিয়ে বাইরে দেখে তখন সে দেখতে পায় যে একজন অচেনা লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ডংকে কল করতে যায়, কিন্তু ততক্ষণ
ততক্ষণে ওই লোকগুলো ঘরের ভিতরে ঢুকে পড়েছিল আর তারা যিশুকে অজ্ঞান করে তাদের সাথে নিয়ে যায়। এরপর ডং কোনোভাবে বাড়িতে পৌঁছায় আর এখানে এসেই সে দেখে যে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এর সাথে যিশুও উধাও ছিল। সাথে সাথে সে পুলিশ স্টেশনে রিপোর্ট করতে চলে যায়, যার পর সিসিটিভি ফুটেজ চেক করলে জানা যায় যে কেউ একজন সিসি ক্যামেরার ওয়্যারই কেটে রেখেছিল, যেই কারণে তাদের কাছে এখন কোনো পোক্ত প্রমাণ ছিল না। ডং পুলিশ স্টেশন থেকে বাইরে বের হয় কি তখনই তার কাছে একটা কল চলে আসে। ওই কল আর অন্য কারো না, জিটিরই ছিল। সে তাকে বলে যে তোমার স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় আমি তোমার ফ্রিজে একটা কার্ড রেখেছিলাম, আর তুমি যদি আমার সাথে বসে কথা বলতে চাও তাহলে কার্ডে থাকা অ্যাড্রেসে চলে এসো। ডং বাড়িতে গিয়ে ওই কার্ডটা দেখে যেখানে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস ছিল। রেস্টুরেন্টে তার জন্য একটা টেবিল আগের থেকেই রিজার্ভ ছিল, যার উপর একটা ব্যাগ আর একটা ফোনও রাখা ছিল। ডং ওখানে অনেকটা সময় অপেক্ষা করে কিন্তু তার সাথে দেখা করার জন্য কেউ আসে না। আর ঠিক তখনই ওখানে রাখা ফোনে একটা কল চলে আসে। ডং ওই কল রিসিভ করলে তাকে বলা হয় তুমি মাছ বিক্রি করো তাই না, তো চলো তোমার সামনে রাখা ব্যাগটা খোলো। ডং যখন ওই ব্যাগটা খোলে তখন সে দেখে যে ওখানে অনেক টাকা রাখা ছিল। জিটি তাকে বলে আমি তোমার ওয়াইফকে কিনে নিচ্ছি। ডং তার কাছে জিজ্ঞেস করে তুমি আমাদের সাথে এমনটা কেন করছো। জিটি বলে তোমার ওয়াইফ অনেক সুন্দর, আমি মার্কেটে তার অনেক ভালো দাম পাবো। এটা বলে সে ফোন কেটে দেয়। তারপর ডং ওই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে পুলিশের কাছে চলে যায়। পুলিশ এটা দেখে আশ্চর্য হয়ে যায় যে কিডন্যাপাররা আবার কবে থেকে টাকা দিতে শুরু করলো। ডং বুঝে যায় যে পুলিশরা এই কেসটা নিয়ে খুব একটা সিরিয়াস না, কিন্তু তারা ওই টাকা ভর্তি ব্যাগটা প্রমাণ হিসাবে নিজেদের কাছেই রেখে দেয়। এখান থেকে চলে যাওয়ার সময় ডং এখানে লাগিয়ে রাখা বোর্ডে অনেক কজন মেয়ের মিসিং পোস্টার দেখতে পায়। সে বুঝে যায় তার নিজেকেই যিশুকে খুঁজে বের করতে হবে। তারপর সে তার বসের কাছে যায় আর তার কাছে তার আগের সব বকেয়া স্যালারি চায়, কিন্তু তার বস তাকে মানা করে বলে যে এখন আর আগের কোনো স্যালারি হবে না। এই মুহূর্তে ডং এর টাকার খুবই প্রয়োজন, তাই সে বসের গার্ডদের পেটাতে শুরু করে, যার পর বস ভয় পেয়ে তাকে তার স্যালারি দিয়ে দেয়। আর ওই টাকা দিয়ে সে একজন প্রাইভেট ডিটেকটিভ কিমকে হায়ার করে। ডং তাকে বলে যে যে কোনোভাবে হোক ওই কিডন্যাপারদের ইনফরমেশন আমাকে এনে দাও। কিম সবার প্রথমে ওই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ চেক করতে যায়, যেখান থেকে সে ওই গাড়িটার নাম্বার প্লেটটা দেখতে পায়, যেই গাড়িতে একজন লোক ওই ব্যাগ আর একটা ফোন রাখতে এসেছিল। গাড়ির নাম্বার দিয়ে সে গাড়ির কোম্পানিতে যোগাযোগ করে সে ওই গাড়ির রেজিস্টার্ড অ্যাড্রেসও বের করে নেয়। এখন ডং, চ্যান ও কিম তিনজনই ওই অ্যাড্রেসে পৌঁছে যায়, যেখানে একজন লোক তাদের জানায় যে সে তার গাড়ির নাম্বার প্লেট টাকার জন্য একটা ক্যাসিনোতে বিক্রি করে দিয়েছিল। এই লোকটা ওই ক্যাসিনোর অ্যাড্রেসও তাদেরকে দিয়ে দেয়। তারপর তারা তিনজন ওই ক্যাসিনোতে চলে যায়। ওই ক্যাসিনোতে একজন মহিলা মালকিন ছিল যে ডংকে যে কোনো লোকের ইনফরমেশন দেওয়ার জন্য সরাসরি মানা করে দেয়। এর সাথে সে তার লোকেদের বলে দেয় আদর আপ্যায়ন না করে এদেরকে এখান থেকে যেতে দিও না। সাথে সাথেই তার লোকেরা কিমের খাতিরদারি শুরু করে দেয়। আর তখনই গেমে আসে ডং। ডং তাদেরকে এমন রিটার্ন গিফট দেয় যেটা তারা জীবনেও ভুলবে না। তারপর সে আবার ওই মহিলার কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে, আর তখন ওই মহিলা তাকে জানায় যে সে ওই নাম্বার প্লেটটা জ্যানসন পোর্টের একজন লোকের কাছে বিক্রি করেছিল, আর ওই লোকটা ড্রাগসের সাপ্লাই করে। এর সাথে সে তাকে একটা কার্ডও দেয়, যেই ক্লাবে ওই লোকটা সব সময় যাতায়াত করে। তারপর ডং ওই ক্লাবে চলে যায় আর ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে ওই লোকটার ব্যাপারে কিছুই জানতে পারে না। তখনই ক্লাবের বাইরে সে একজন লোককে দেখতে পায়, আর সে তাকে দেখেই চিনে ফেলে যে ওই কিডন্যাপের রাতে তার রাস্তা আটকে রেখেছিল। তারপর ডং ওই লোকটার গাড়ির ভিতর নজর করে আর ওখানে সে ওই একই কার্ড দেখতে পায়, যেই কার্ড ডং এর বাড়ির ফ্রিজেও রাখা ছিল। তারপর ওই লোকটা গাড়িতে ফিরে আসার সাথে সাথেই ডং তাকে প্রসাদ দিতে শুরু করে, কিন্তু ওই লোকটা যে কোনোভাবে ওখান থেকে পালিয়ে যায়। তখনই ডং এর কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে, কেননা পুলিশ একটা লাশ খুঁজে পেয়েছিল যার সাথে যিশুর অনেকটাই মিল ছিল। কিন্তু ভাগ্য ভালো,
যে ওই লাশটা যিশুর ছিল না। পরের দিন সকালে তারা তিনজন বসে কথা বলছিল। যেই মেয়েটির লাশ কালকে পুলিশ খুঁজে পেয়েছিল সেই মেয়েটি 3 বছর আগে উধাও হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে ওই মেয়েটি কোমায় ছিল, আর কোমায় পড়ে থাকা মেয়েকে কেনই বা কেউ কিডন্যাপ করবে? এই প্রশ্নের জবাব খুঁজতে তারা ওই মেয়েটির হাজবেন্ডের কাছে যায়। তার হাজবেন্ড সবার প্রথমে তো তাদের কাছে একটা সিগারেট চায়, কেননা সে ধূমপানের শিকার ছিল। তারপর সে ডংকে জানায় যে যখন তার স্ত্রী কোমায় ছিল তখন এই ব্যাপারটা নিয়ে মিডিয়া অনেকটা মাতামাতি করেছিল, কেননা সে তার স্ত্রীকে কোমায় থাকা অবস্থাতেও ছেড়ে যায়নি। তারপর এক রাতে তাকে জিটি নামের একজন পাগল তুলে নিয়ে যায়। জিটি তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ওয়াইফকে আমার কাছে বিক্রি করবে? তার বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। এতগুলো টাকা দেখে ওই লোকটা তার ওয়াইফকে জিটির কাছে বিক্রি করে দেয়। তারপর সে তাদেরকে বলে যে জিটি এমনটা মনে করে যে প্রত্যেকটা লোক শুধু টাকাকেই ভালোবাসে। যদি কেউ কারো জন্য কষ্ট সহ্য করছে বা কোনো কম্প্রোমাইজ করছে, তার মানে ওই লোকটা মিথ্যেবাদী, আর নয়তো লোক দেখানোর জন্য করছে। ওই ব্যক্তি ওই সময়টাতে তো খুশি হয়েছিল, কিন্তু কিছুদিন পরেই তার ওয়াইফের স্মৃতিগুলো তাকে ঘিরে ফেলেছিল, আর সে তার এমন কর্মের কথা ভেবে ভীষণ পস্তায়। এখান থেকে চলে যাওয়ার সময় সে ডংকে একটা ফাইল দেয়। গাড়িতে বসে ডং ওই ফাইলটা দেখছিল, তখনই সে ওই ফাইলে একটা কার্ড খুঁজে পায়। এটা ওই কার্ডই ছিল যেটা ওই দিন ওই ড্রাইভারও তাকে দিয়েছিল, আর তখনই উপর থেকে লাফিয়ে ওই লোকটা সুসাইড করে ফেলে। তারপর ডং সাথে সাথে ওই কার্ডে দেওয়া অ্যাড্রেসে চলে আসে, যেখানে তার সাথে ওই ড্রাইভারের দেখাও হয়। ডং তার কাছে জিজ্ঞেস করে, আমাকে মনে আছে নাকি ভুলে গেছো? ড্রাইভার তাকে চিনতে অস্বীকার করে দেয়। তখন ডং তাকে টেবিল দিয়ে চেপে ধরে আর যিশুর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওই ড্রাইভার যিশুর ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু তবুও ডং ওই ড্রাইভারকে তার সাথে নিয়ে যায়। এই সব কিছুর ওপর জিটির নজর রাখা ছিল। তারা ওই ড্রাইভারকে তাদের আড্ডায় নিয়ে আসে আর তাকে দড়ি দিয়ে বেঁধে উপরে ঝুলিয়ে রাখে। তারা অনেকভাবে ওই ড্রাইভারের কাছে জানার চেষ্টা করে, কিন্তু ওই ড্রাইভার কোনোভাবেই তার মুখ খোলে না। তখনই ডং এর কাছে জিটির কল আসে। জিটি তাকে বলে যে আমি এতটাও পাগল না যে আমি আমার লোককে তোমার কাছে জীবিত ছেড়ে দেব, তাই তুমি আমার লোককে মেরে ফেলো, তা না হলে আমি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। যার স্যাম্পেলও সে তাকে করে দেখায়। তাই ডং এর না চাওয়া সত্ত্বেও তাকে ওই ড্রাইভারকে মেরে ফেলতে হয়। তারপর জিটি তাকে বলে যে চলো, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, যদি তুমি আমার দেওয়া টাকা আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি তোমার ওয়াইফকে ছেড়ে দেব। ডং তার সঙ্গীদের এই ড্রাইভারকে তুলে নিতে বলে, কেননা মারার সময় সে ওই ড্রাইভারকে বলে দিয়েছিল তুমি মরে যাওয়ার নাটক করো, কিন্তু এখন ওই ড্রাইভার উঠছিলই না। তারপর ডং ওই ড্রাইভারের গালে কয়েকটা চাটা মারে, আর এটা দিয়ে তো বড় বড়দেরও জ্ঞান ফিরে আসে। তখন ওই ড্রাইভার তাকে বলে জিটির মেন বিজনেস হলো শহরের বড় বড় ক্লাবে মেয়ে সাপ্লাই করা। সে কম বয়সী ও সুন্দর দেখতে মেয়েদের কিডন্যাপ করে তাদের প্লাস্টিক সার্জারি করে বড় লোকেদের কাছে বিক্রি করে দেয়। এর সাথে সে তাদের নকল পাসপোর্ট বানিয়ে তাদের ট্রাফিকিংও করে। এসব শুনে ডং বুঝে যায় যে যে কোনোভাবে হোক তাকে খুব তাড়াতাড়ি যিশুকে ওই শয়তানের হাত থেকে ছাড়াতে হবে, তা না হলে জিটি তাকেও কোথাও বিক্রি করে দেবে। কিন্তু সে তাকে বাঁচাবে কিভাবে? কেননা জিটির দেওয়া ওই টাকাগুলো তো ওই পুলিশরা রেখে দিয়েছিল। তাই তারা একটা প্ল্যান বানায়। চ্যান আর কিম সেউলের প্রসিকিউটর অফিসার সেজে পুলিশ স্টেশনে চলে যায়। ওখানে গিয়ে তারা অ্যাকাউন্টেন্টকে বলে যে আমরা এখানে জিউন কিডন্যাপিং কেসের এভিডেন্স একত্রিত করতে এসেছি। তারপর অ্যাকাউন্টেন্ট তাদেরকে ওই ব্যাগ দিয়ে দেয়, কিন্তু তারা যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ওই অ্যাকাউন্টেন্ট তাদের আইডি কার্ড দেখতে চায়। এই সব কথা ডং গাড়িতে বসে থেকে ফোনে শুনছিল। এখন তাদের কাছে তো কোনো আইডি কার্ডই ছিল না, তাই অ্যাকাউন্টেন্টের তাদের উপরে সন্দেহ হয় আর সে পুলিশদের ডাকতে শুরু করে। ডং দেখতে পাচ্ছিল যে তাদের প্ল্যান ভেস্তে যাচ্ছে, তাই সে তখন একটা পুলিশের গাড়িতে ব্লাস্ট করিয়ে দেয়। আর তার চাঞ্চল্য শুরু হওয়ার সাথে সাথেই তারা দুজন ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে ডং এর গাড়িতে বসে এখান থেকে বেরিয়ে পড়ে। তারপর ডং জিটিকে কল করে জানিয়ে দেয় যে সে টাকার ব্যাগ নিয়ে নিয়েছে, বলো এখন তোমার সাথে কোথায় দেখা করতে হবে। এসব দেখে জিটিও ভাবতে শুরু করে যে কেমন লোক ভাই, যে তার স্ত্রীর জন্য এতটা রিস্ক নিচ্ছে। জিটি তাকে বলে যে ঠিক আছে, এক কাজ করো, তুমি খুব বড় শেয়ানা তাই না, তাহলে তুমি আমাকে খুঁজে বের করো। এখানে এইবার ডং জিটির লোকেশন ট্রেস করে নিয়েছিল। সে তার গাড়ি নিয়ে গেট ভেঙে ওই জায়গায় ঢুকে পড়ে, আর ওখানে পৌঁছেই সে সবাইকে প্রসাদ বিতরণ করতে শুরু করে। সে দেখে যে ওখানকার সব
রুম খালি পড়ে আছে। ওখানে শুধু অনেকজন গুন্ডা ছিল যাদেরকে আমাদের ডং ভাই তার 5 কিলোর হাত দিয়ে সামলে নেয়। ওখানেই তার সঙ্গীরাও ওই গুন্ডাদের সাথে লড়ছিল, আর তারা ওই গুন্ডাদের থেকে অনেকজন মেয়েকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই মেয়েদের মধ্যে যিশু ছিল না। ডং তাকে খোঁজার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর তখনই সামনে থেকে জিটির গাড়ি আসছিল। তখনই জিটির লোকেরা জিটির কাছে কল করে এসব ঘটনা জানিয়ে দেয়। এটা শুনে জিটির সাথে সাথে গাড়ি ব্যাক করতে শুরু করে। ডং তার গাড়ি দিয়ে বারবার জিটির গাড়িতে ধাক্কা দিতে থাকে। জিটি তার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ডংও তার পিছন ছাড়ে না। ডং তাকে প্রায় ধরেই ফেলেছিল কি তখনই জিটি ডংকে গাড়ির ভিতর থেকে যিশুর মুখ দেখায় যে যিশুও এই গাড়িতেই আছে। এখন টক্কর মেরে দেখা ডং যিশুকে দেখে একটু সাবধান হয়ে যায়, আর জিটির গাড়িকে ওভারটেক করতেই দিচ্ছিল না, যার দরুন তাদের দুজনের গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে, আর ডংয়ের গাড়ি উল্টে রাস্তার নিচে গিয়ে পড়ে। জিটি তার গাড়ি থেকে একটা কুড়াল বাইরে বের করে আর নিচে গিয়ে ডংয়ের ওপর হামলা করতে যায়। সে গাড়ির উপরে উঠে ডংয়ের ওপর হামলা করতে শুরু করে, কিন্তু ডং তার মুরগির মতো চুল ধরে ফেলে আর তাকে টেনে গাড়ির ভিতরে ঢুকিয়ে নেয়, আর গাড়ির ভিতরেই তাকে উত্তম মধ্যম দিতে শুরু করে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন ড্যান্সিং কার। জিটি সরি সরি বলতে বলতে তার চাকু বাইরে বের করে, কিন্তু ডং তার মুখে ঘুষি মারতে মারতে তার মুখের মানচিত্র পাল্টে ফেলে আর তার যিশুকে বাঁচিয়ে নেয়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর তার কয়েকদিন পরেই ডংয়ের ওই কিং ক্র্যাবের অর্ডারের শিপটাও কোরিয়ায় পৌঁছে যায়, যার পর সে একটা রেস্টুরেন্ট খোলে। আর এখন তাদের জীবনে সুখ শান্তি সবই ছিল। তো এই ছিল আমাদের ডং ভাইয়ের একটা কাহিনী। আশা করি এই কাহিনীটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমাদের মধ্যে কে কে ডংলির ফ্যান কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।